ওইদিন দেখলাম সে বাংলা সিনেমা নিয়ে কথা বলছে। তো আমি ধারণা করতাম সে খুবই রিলিজিয়াস ফ্যামিলির ছেলে। তো হাদি এই নিরাপত্তা যে সংস্কৃতি, এটাকে ভাঙার একটা ক্ষমতা তার মধ্যে ছিল, সেটা ব্রেক করা বলা যেত না। যেমন কাদের মোল্লার ফাঁসি, মতিয়া চৌধুরীর রাজনৈতিক সহচর ছিলেন কাদের মোল্লা, তাকে কিভাবে কসাই কাদের যে অলরেডি মরে গেছে 1971-এ, এখন সেই ফ্যাসিবাদ চলে গেছে। তো ফ্যাসিবাদের যে ডুবু যে আইসবার্গটা, বড় অংশটা আর কি, যেটা কারণে টাইটানিকের মতো জাহাজে ডুবে গেছিল আর কি, এই ডুবু আইসবার্গটা আমরা দেখি না। যেমন হাদি টাইপের কেউ হয়ে যাওয়া, যেমন এখন ইদানিং আবার হাসনাতকেও দেখা যাচ্ছে, সেও খুব ভোকাল এই এই ভারতীয় হেজিমনির বিরুদ্ধে। এরকম প্রতীক হইতে না, তারা অলরেডি কিন্তু 36 জুলাই নিয়ে কিন্তু অলরেডি কিন্তু উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করে দিচ্ছে। এবং আমাদের বড় পার্টির একজন বড় নেতাও কিন্তু তাদেরকে ষড়যন্ত্রকারী বলে টকশোতে উনি অলরেডি গালিগালাজ করছেন। সো এটা এখন ওই লেভেলে চলে গেছে, আর আল্লাহ জানে ইলেকশনের পর এটা কোথায় যাবে আর কি। তো আমার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে হাদি এত জনপ্রিয় হলো এবং হাদি এত জনপ্রিয়তার প্রধান ব্যাপারটি ছিল যে সে আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং তার প্রেক্ষিতেই সে আজকে শহীদ হয়ে গেছেন। তো এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করলেন, তারপরে আধিপত্যবাদ শক্তি তাকে টার্গেট করলো এবং তাকে শহীদ হতে হলো। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে এই যুদ্ধে এই যে টার্গেট হলেন এবং প্রথম টার্গেট হলেন, আমরা যদি লিটারালি বলি যে 2024 সালের পর প্রথম টার্গেট হলেন, তিনি কেন এত আধিপত্যবাদের বিরুদ্ধে এত ভয়ঙ্কর ছিলেন বলে আপনার মনে হয়? কোন জায়গাটায় তিনি হাত দিয়েছিলেন যে তিনি কি এমন কাজগুলো করছিলেন যে কাজটি আধিপত্যবাদ শক্তি মনে করলো তাদের জন্য খুবই ক্ষতিকর বা খুবই আক্রমণাত্মক অথবা তাদের জন্য খুবই হুমকি স্বরূপ? আপনি একটু বলবেন কি? ধন্যবাদ ফরহাদ মাসুম, ধন্যবাদ শিবলি। আমি আসলে এই প্রশ্নটার উত্তর দিব আসলে একাডেমিক একটা পার্সপেক্টিভ থেকে, কারণ আমি অনেক বেশি রিসার্চ লেড মানুষ এবং আমাদের একাডেমিকদের সমস্যা যেরকম বলছিল, আমরা আসলে বেরিয়ে আসতে পারি না আমাদের ফরম্যাট থেকে। তো আমার আসলে যেটা স্ট্রং এরিয়া, আমি আসলে চাই ওই স্ট্রং এরিয়ার উপর বেস করেই কথাটাকে আনসার করতে। কারণ শিবলি তো আসলে অনেক হিস্টোরিক্যাল রেফারেন্স নিয়ে আসলো, তোমার কথায় রেফারেন্স আসছে, আমি আর ওই হিস্ট্রি রেফারেন্সে যাচ্ছি না। তা আমি যেটা করব, আমি আসলে ঠিক 7টা ইন্ডিকেটর, নিয়ামক যেটাকে বাংলায় বলে আর কি, 7টা নিয়ামক আমি এক্সপ্লেন করব আমাদের দর্শকদের জন্য। এবং সেই নিয়ামকগুলোকে এক্সপ্লেন করে বাংলাদেশের পার্সপেক্টিভে দেখানোর চেষ্টা করব যে হাদি আসলে কি হুমকি ছিল কিনা, আর যদি হুমকি হয়ে থাকে কাদের জন্য হুমকি ছিল। তো আমি আসলে ওই পার্সপেক্টিভটা নিব হচ্ছে ফ্যাসিবাদ পার্সপেক্টিভ। এবং কেন আমাদের অনেক সময় বন্ধুদের সাথে আড্ডাতে এই জিনিসটা আসে যে ফ্যাসিবাদ তো শেষ, এটা তো 5ই অগস্ট শেষ হয়ে গেছে 2024 সালে। আমিও সবসময় ডিসএগ্রি করি। আমি বলি যে হাসিনার পালিয়ে যাওয়াটা, এটা হচ্ছে মোর লাইক লস অফ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। হাসিনা ছিল আইসবার্গের একটা টিপ, যে চলে গেছে, যাকে দেখা যাচ্ছে না এখন আর। এবং শিবলি যেটা বলতেছিল যে আমরা এত সেলিব্রেট করার কোনো কারণ নাই যে ও চলে গেছে, আসলে হাসিনা 17 বছরে যেটা করে গেছে, আসলে আওয়ামী লীগ সবসময় ধন্যবাদ পাওয়ার যোগ্য এই জন্য, কারণ তারা সবসময় ইন্টেলেকচুয়াল সাইডে তারা ন্যারেটিভ ক্রিয়েট করে এবং তারা হেভিলি ইনভেস্ট করে। এই যে মিডিয়া, তারপরে সাহিত্য। আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতেও আমি দেখলাম যে তারা এক লাইব্রেরিতে একটা কর্নার সেট আপ করছে, মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নার, সামথিং লাইক দ্যাট। এবং ইভেন অস্ট্রেলিয়াতে একটা ইউনিভার্সিটি তার একটা স্ট্যাচু ইনস্টল করছিল, তারা এই লেভেলে চলে গেছিল। সো দে আর গুড অ্যাট অল দিস থিংস। সো এখন ফ্যাসিবাদ চলে গেছে, ফ্যাসিবাদের যে ডুবু যে আইসবার্গটা, বড় অংশটা আর কি, যেটা কারণে টাইটানিকের মতো জাহাজে ডুবে গেছিল আর কি, এই ডুবু আইসবার্গটা আমরা দেখি না। এবং এখন আমি যখন ফ্যাসিবাদের কথা বলি, এখনো বলি, আমি আসলে ওদেরকেই মিন করি আর কি। আমি মিন করি না যে এখনকার যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা ফ্যাসিবাদ, বা পার্টিগুলো আছে তারা ফ্যাসিবাদ, তারা না। আসলে ফ্যাসিবাদটা হচ্ছে দ্য স্ট্রাকচার দে লেফট, যেটা আমাদেরকে দিয়ে গেছে আর কি, এবং আমরা ওইটার উপর বেস করেই কিন্তু এখন রাজনীতি করার চেষ্টা করতেছি আর কি, আনফর্চুনেটলি। ওই লাইটে আমি আসলে 7টা ইন্ডিকেটর আইডেন্টিফাই করেছি আর কি একাডেমিক্যালি, এমন দেখবো যে হাদি কোথায় ফিট করে এবং সবগুলোতে ফিট করে কিনা, সেটা আমি এখন একটু হাইলাইট করার চেষ্টা করবো আর কি। যেমন প্রথম যে ইন্ডিকেটরটা আমরা পাই সেটা হচ্ছে
সিম্বলিক থ্রেট হয়ে যাওয়া, যেমন প্রতীক হয়ে যাওয়া। এটা কিভাবে হয়? আমার অ্যাক্টিভিটিস দিয়ে, আমার কথা দিয়ে, আমার আমার অ্যাপিয়ারেন্স দিয়ে, আমার বিহেভিয়ার দিয়ে আমি ইয়াং জেনারেশনকে অনুপ্রাণিত করি, এনকারেজ করি, জনতার কণ্ঠস্বর হয়ে যায় আর কি। তারপরে আমি ফ্যাসিস্টদের জন্য চিন্তার খোরাক হয়ে যাই, যে এমন একজন দাঁড়াতে পারে যে ফিউচারে আমাদেরকে ঝামেলায় ফেলতে পারে। তারপরে এই ধরনের মানুষ হতে না দেওয়া, যেমন হাদি টাইপের কেউ হয়ে যাওয়া, যেমন এখন ইদানিং আবার হাসনাতকেও দেখা যাচ্ছে, সেও খুব ভোকাল এই এই ভারতীয় হেজিমনির বিরুদ্ধে। তো এরকম প্রতীক হইতে না দেওয়া, যখনই কেউ প্রতীক হয়ে যায় তখনই একটা হুমকির কারণ হয়ে দাঁড়ায় এই ফ্যাসিবাদের জন্য। তো হুমকি কথাটা আসতেছে এখন। সো এটা হচ্ছে 1 নাম্বার, যে হুমকি কিভাবে হইতে পারে। তারপরে 2 নাম্বার ইন্ডিকেটর হচ্ছে নীরবতা যে একটা সংস্কৃতি। যেমন 17 বছর আমরা কি ছিলাম? আমরা কমপ্লিটলি সাইলেন্ট ছিলাম, তাই না? আমরা চেষ্টা করেছি আমাদের বাংলাদেশে ডায়াসপোরা হওয়ার জন্য আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল যে আমরা কথা বলতে পারতাম। এবং দেশে যারা কথা বলতে পারতো না তাদের অবস্থা আমরা জানি। এমন অনেকে দেশ থেকে পালিয়ে গেছে, এবং দেশে গিয়ে বাইরে গিয়ে তারা অ্যাক্টিভলি ভোকাল ছিল। কিন্তু ইন জেনারেল আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কি দেখবো? যে ফ্যাসিবাদ, ভয়, নীরবতা এগুলোর উপর দাঁড়িয়েছিল আরকি। এখন যেই লোকটা প্রকাশ্যে প্রশ্ন তুলবে বা নিষিদ্ধ বিষয়ে কথা বলবে, অস্বস্তিকর বিষয়ে কথা বলবে। নিষিদ্ধ বিষয় মানে কি? যেমন বাংলাদেশে জিয়ার সম্বন্ধে কিছু বলা যাবে না, জাতীয়তাবাদ নিয়ে কথা বলা যাবে না। এগুলো ছিল নিষিদ্ধ বিষয় বাংলাদেশে। তারপরে সবাই যেমন মেনে নিচ্ছে একটা বয়ান, ন্যারেটিভ যেটা আমরা বলি। আওয়ামী লীগ তো এটা তো ভালো ছিল। তারা ন্যারেটিভ ক্রিয়েট করত। তারা 1971 এর কিছু ন্যারেটিভ ক্রিয়েট করলো, যেটা শিবলি বলছিল আরকি, যে বাংলাদেশের ইতিহাস শুরুই হয় 71 থেকে। তার আগে যে আমরা বাঙালি ছিলাম, ওই যে হাজী শরীয়তুল্লাহ ভাই যে রেফারেন্স গুলো আসছে, এটা কমপ্লিটলি মিসিং ছিল। টার্গেট কারা ছিল? ইয়াং জেনারেশন। এবং থ্যাঙ্কফুলি এই ইয়াং জেনারেশনই হাসিনাকে দেখাই দিল যে এই যে ন্যারেটিভ তারা সেট করার চেষ্টা করছে, তারা স্মার্ট এনাফ। এবং ইয়াং জেনারেশনের মধ্যে তো আমি হাদিকেও কাউন্ট করব, বিকজ হি ইজ ভেরি ইয়াং আমাদের বয়সের তুলনায়। তো তারা দেখাই দিল যে তারা সেটা চ্যালেঞ্জ করতে পারে। এইটা একটা হুমকি, যে 1971 এর যে ন্যারেটিভ গুলা, এবং কথায় কথায় গালি দেওয়া, এই যে রাজাকার, এইটা সেইটা, মানে কেউ কিছু বললেই তাকে তারা সেই ন্যারেটিভের মধ্যে ফেলে দেয়। জিয়া রহমান ছিলেন একজন ভিলেন, তাই না? তারপরে খালেদা জিয়াও কেউ ভিলেন বানানো হয়েছে, তারেক রহমানকে বানানো হয়েছে, ওনাকে চান্দা তারেক নাম দিছে, সন্ত্রাসী নাম দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব ন্যারেটিভের অংশ। মেজরিটি থিংই প্রমাণ করা যায় নাই পরে। তো হাদি এই নিরাপত্তা যে সংস্কৃতি, এটাকে ভাঙার একটা ক্ষমতা তার মধ্যে ছিল, সেটা ব্রেক করার চেষ্টা করছিল, এবং হি ওয়াজ সাকসেসফুল। 3 নাম্বার হচ্ছে যে রাজনৈতিক সমালোচনাটা নৈতিক ভাষায় করা, কি ইথিক্যাল সেন্সে করা, কোনটা মেক সেন্স করে মানুষের কাছে। যেমন আমি বলে দিলাম আর কি একটা কথা, যেমন স্বাধীনতার কথা আসলেই ইন্ডিয়াকে ধরে নিতে হবে যে ওরা এই সব, এবং ওদেরকে প্রথম সেলুট দিয়ে আমাদের স্বাধীনতার আলোচনা শুরু করতে হবে, এবং এমন কোনো কথা বলা যাবে না যেটা ওদের এগেইনস্টে যায়। তো এইটাকে তখন আর নৈতিক রাখা যাচ্ছে না। সমালোচনাটা হয়ে যাচ্ছে কি একটা ফ্রেমের মধ্যে থেকে আমরা সমালোচনা করার চেষ্টা করতেছি। এখন যখন কেউ বলে এটা শুধু ভুল না অন্যায়, ফর এক্সাম্পল খালেদা যে ওই যে অরফানেজ যে ভার্ডিক্টটা ছিল, যে জিয়া অরফানেজ ট্রাস্টে যে ভার্ডিক্টটা দেওয়া হয়েছিল, এটা শুধু ভুল ছিল না, এটা অন্যায়ও ছিল ইকুয়ালি। কিন্তু এই কথাটা তখন বলা যেত না। তারপরে কোন জিনিস আইনি হলেও সেটা নৈতিক না, এই কথাটা বলা যেত না। যেমন কাদের মোল্লার ফাঁসি। মতিয়া চৌধুরীর রাজনৈতিক সহচর ছিলেন কাদের মোল্লা। তাকে কিভাবে কসাই কাদের, যে অলরেডি মরে গেছে 1971 এ, সেই কসাই কাদের ক্যারেক্টারকে ফেরত এনে ওনাকে জলজ্জন্ত ফাঁসি দিয়ে দেওয়া হইল। এটা আইনি ছিল, কিন্তু এটা নৈতিক ছিল না। তারপরে রাষ্ট্র তাদের যখন বৈধতা হারায়, ফর এক্সাম্পল যেমন হাসিনা কি বলছিল, ইন্ডিয়াকে সারা জীবন যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, তাই না? তো এখানে রাষ্ট্র তাদের বৈধতা হারায় ফেলছে, কিন্তু এই কথাগুলো বলা যাবে না। এই ধরনের সমালোচনা নৈতিক সেন্সে করা যাবে না। করলেই তখন সেটা হয়ে যায় হুমকি। এবং হাদি এটাও করে দেখাইছে আমাদেরকে, হুইচ ইজ গুড। তো 3টা নিয়ে আমি বললাম, 3টাতে হাজি কিন্তু প্রুফ করে দিছে। 4 নাম্বার হচ্ছে সহিংসতা না করে প্রতিবাদ করা। এই যে এখন যেটা হচ্ছে, এবার 32-এ হইলো, তারপরে এই যে প্রথম আলোতে, ডেইলি স্টারে হলো, এই যে আপনারা বলছিলেন যে মাসুম এবং শিবলি বলছিলেন যে হাদি কিন্তু এগুলোর পক্ষে ছিল না। যদিও এখন তাকে কালার করার চেষ্টা করা হচ্ছে। আমি দেখলাম যে তার এই যে এত গণ জমায়েত হইলো ফিউনারেলে, তার ইয়াতে, জানাজাতে, এর তো হজম করা যাচ্ছে না। তারা এখন অলরেডি কিন্তু বয়ান নিয়ে চলে আসছে। কিছু ভিডিও আমি দেখলাম যে যেখানে সে গালি দিছিল এইটা ওইটা,
তো পুরো পার্সপেক্টিভটাকে কাট করে দিয়ে ওগুলাকে তারা হাইলাইট করে দেখানোর চেষ্টা করতেছে সে সন্ত্রাসী। সো এখন প্রতিবাদটা কিরকম হচ্ছে যে আমি প্রতিবাদ করব কিন্তু সন্ত্রাস না করে করব। এখন যখন কেউ সন্ত্রাস না করে প্রতিবাদ করে তখন এটা হুমকি হয়ে যাচ্ছে। এখন আমাদের ফ্যাসিস্টরা কি করছিল? তারা জঙ্গি নাটক করার চেষ্টা করলো, কারণ জানে যে পাবলিক এটা খাবে না। আমি কাউকে ধরে নিয়ে জেলে ভরে দিলাম, আয়না ঘরে পুরে দিলাম, গুম হয়ে গেল, পাবলিক তো আসলে এগুলো অ্যাকসেপ্ট করে না। তো তারা কি করলো? তখন আমরা দেখলাম জঙ্গি নাটক করতেছে। এবং এটার জন্য আমাদের মিডিয়া তো আমরা দেখছি কারা কারা এগুলার পক্ষে সবসময় হেল্পফুল ছিল আর কি, সাপোর্টিভ ছিল। এই জঙ্গি নাটক করা, কারণ জঙ্গি নাটক দিয়ে আসলে সবকিছু প্রুফ করা ইজি হয়ে যায়। এখন এইগুলোর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে সে তখন হুমকি হয়ে যাবে। তারপরে এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ করা, লেখালেখি করা, বক্তব্য দেওয়া, তার প্রতীকী অবস্থান নেওয়া, পুরোটারই একটা ফরমেশন হচ্ছে এই যে ইনকিলাব মঞ্চ যে সেটা বানাইলো আর কি। হাদির যে ইনকিলাব মঞ্চ, এই পুরোটা ব্যাপারকে সে কিন্তু সাম আপ করে। তার এই যে ইনস্টিটিউশনাল যে সেট আপটা, ই ওয়াজ সো অ্যামেজিং। তার যে মেধা, যে বুঝতে পারা, ফরওয়ার্ড লুকিং, ভিশনারি, সেই পুরা সবগুলো জিনিসকে সে দেখতে পাইছে বর্তমানে থেকে, এবং সেই ধরনের একটা ইনকিলাব মঞ্চ নামের একটা ইনস্টিটিউশনাল সেট আপ সে নিয়ে আসছে জাস্ট এইগুলোর বিরুদ্ধে কাজ করার জন্য। সো এটা একটা হুমকি। যখন কেউ প্রতিবাদ করে উইদাউট ভায়োলেন্স, তখন এটা ফ্যাসিস্টের জন্য আসলে কোনো ভালো নিউজ না আর কি। তো এটাও সে করে দেখাইছে। 5 নাম্বার নিয়ামকটা হচ্ছে দেশদ্রোহী আর রাষ্ট্রবিরোধী আখ্যা পাওয়া। এটা তো খুবই কমন ছিল আমাদের 17 বছর আগে। যেমন কিছু বললেই, একটু কথার বাইরে গেলেই দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী, আইএসআই এর এজেন্ট, ষড়যন্ত্রকারী, রাজাকার। এখন তো দেখলাম যে মানে জিনিসটা লিঙ্গার হইতে হইতে, যেটা বললাম যে আম, আহ, যে 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 ফ্যাসিজমের যে আইসবার্গটা, ডুবো অংশটা, তারা অলরেডি কিন্তু 36 জুলাই নিয়ে কিন্তু অলরেডি কিন্তু উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করে দিছে। এবং আমাদের বড় পার্টির একজন বড় নেতাও কিন্তু তাদেরকে ষড়যন্ত্রকারী বলে টকশোতে উনি অলরেডি গালিগালাজ করছেন। সো এটা এখন ওই লেভেলে চলে গেছে। কারণ আল্লাহ জানে ইলেকশনের পর এটা কোথায় যাবে আর কি। তো এই যে দেশবিরোধী আখ্যা দেওয়া, রাষ্ট্রবিরোধী আখ্যা দেওয়া, এটা ইন্ডিয়াতেও কিন্তু এখন হচ্ছে। এই যে মোদির যে পার্টি তারা কিন্তু তাই করে, কেউ কিছু বললে তারা রাষ্ট্রবিরোধী। তো এই জিনিসটা হয় যখন কেউ এটাকে ব্রেক করার চেষ্টা করে এবং রিন্যারেট করার চেষ্টা করে। এই যে 1971, তার আগে, তারপরে এই যে 72 থেকে 75 তো বাংলাদেশ থেকে পুরো গায়েব হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে 72 থেকে 75 কোনো এপিসোডই নেই। সো 72 তারপর থেকে আবার ইতিহাস, 75-এর পর থেকে ইতিহাস শুরু হয়। তো এই ন্যারেটিভটা কেউ কখনো ব্রেক করে নাই, যে এখন ব্রেক হচ্ছে। আমরা টক শোতে দেখতে পাচ্ছি এই যে শাহরিয়ার কবির, উনি এই যে উনি একজন আছেন ব্যারিস্টার, তারপর রাজাক সাহেব আছেন, ওনারা ফুয়াদ, এরা ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভে কথাবার্তা বলেন, এটাকে ব্রেক করার চেষ্টা করতেছেন। এটাই আমাদের পাওয়া আর কি। কিন্তু সমস্যা হচ্ছে ফ্যাসিজমে তারা এই জিনিসটা হতে দেয় না। এটা তাদের জন্য খুবই রিস্কি। সো হাদির মধ্যে এই গুণটাও ছিল যে সে এত সুন্দর করে, এত চমৎকার ভাবে, সে তো বিতার্কিক ছিল, আমরা জানি, খুবই নলেজেবল ছেলে ছিল। ওই দিন দেখলাম সে বাংলা সিনেমা নিয়ে কথা বলছে। তো আমি ধারণা করতাম সে খুবই রিলিজিয়াস ফ্যামিলির ছেলে, সে খুবই ইসলামিক মাইন্ডেড ছেলে। পরে দেখলাম যে সে না, সে বাংলা সিনেমাও সে জানে। এবং এই যে কলকাতায় কোন সিনেমা হচ্ছে, বাংলাদেশে কোন সিনেমা হচ্ছে, বাংলা সিনেমার ইতিহাস দেখলাম সে কোন এক টক শোতে বসে ব্যাখ্যা করতেছে। আই ওয়াজ সারপ্রাইজড। এই যে সে ন্যারেটিভ ব্রেক করার চেষ্টা করতেছে যে দেশ না, আমি কথা বললে দেশবিরোধিতা না, আমি কথা বলে রাষ্ট্রবিরোধিতা না, এইটাও সে ব্রেক করার চেষ্টা করছে। এই ধরনের সমালোচনাও আসলে ফ্যাসিস্টরা ভয় পায়, এবং এটাও সে ব্রেক করে দেখানোর চেষ্টা করছে। তারপরে 6 নাম্বার নিয়ামকটা হচ্ছে কোনো একটা জিনিসকে সেপারেট না করে, মানে বিচ্ছিন্ন না করে, ওটার ভিতরে রেখেই এটাকে একটা এক্সাম্পল সেট করা। আমি একটু জিনিসটা ক্লিয়ারলি বলি। যেমন আমি কাউকে মারলাম, বাংলা একটা কথা আছে না যে ঝিকে মেরে বুকে শিখানো। তো একজনকে মেরে অন্যদের শিক্ষা দেওয়া, তারপরে পানিশমেন্টটাকে মানুষের জন্য ভিজিবল করে দেওয়া, দেখানো যে দেখো দেখো কি হয়। এখন এই যে শিবলি যেটা বলছিল, এক্সপ্লেন করছিল যে হাদি কেন টার্গেট, কারণ এই মুহূর্তে একটা প্যাকেজ ছিল হাদি, এবং তাকে হিট করা মানে হচ্ছে সবার জন্য একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়া, দেখো হাদির মতো একটা ছেলেকে যদি আমরা মারতে পারি, টার্গেট করতে পারি, এবং সেটা করে হজম করে ফেলতে পারি, তোমাদের কোনো মুরুদ নাই কিছু করার। এর থেকে ভালো এক্সাম্পল তার হইতে পারে না। এই যে এটাকেই আমি বলছিলাম যে বিচ্ছিন্ন না করে একটা উদাহরণ বানানো, একজনকে পিক করা, করে দেখায় দেওয়া। আমাদের আপনার, আমি শিওর আপনাদের মনে আছে এরকম একটা ঘটনা, যখন আহ, আহ, সিরাজউদ্দৌলাকে 2000 মানুষের সামনে কলার ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিল, এই কত 20-25 জন ইংরেজ সৈনিক, সবাই তখন দাঁড়া দাঁড়া দেখতেছিল।
ব্যাপারটা ছিল এরকম, কেউ যদি একটা করে পাথর নিত, ইংরেজরা তখন পালায় বাঁচত। তো ওইটা ছিল একটা উদাহরণ। সে তাকে টেনে টেনে নিয়ে গিয়ে দেখলো যে পাবলিক রিয়াক্ট করে না, এবং তারপর তারা জানে যে এটা সম্ভব। এই যে হাদিকে আজকে মারা হইলো, শহীদ করা হইলো, এই যে এখন যে পোস্ট যে ফেজটা চলবে, এইটা হচ্ছে সেই ক্রুশিয়াল টাইমটা, যে তারা দেখবে রিয়াকশনটা আসলে কোন লেভেলে আসতেছে। যদি রিয়াকশনটা সেই লেভেলে না আসে, এরকম হাদি ইনসিডেন্ট আরো রিপিট হবে। নেক্সট টাইম হয়তো হাসনাত পড়ে যাবে এগুলোর মধ্যে, এবং অন্যান্যরা পড়ে যাবে। তো এটা এখন আমাদের দেখার বিষয় নেক্সট আর কি। তো এটা হচ্ছে আরেকটা 6 নম্বর নিয়ামক, যে বিচ্ছিন্ন না করে কাউকে টার্গেট করে অন্যদের জন্য এক্সাম্পল সেট করে দেওয়া। এটা ছিল নাম্বার 6। নাম্বার 7 হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন। এই যে বাশার আল আসাদ এবং অন্যান্য যত আমরা এক্সাম্পল আমাদের রিসেন্ট ইতিহাস আমরা জানি, ইন্টারন্যাশনাল অ্যাটেনশনটা অনেক ইম্পর্টেন্ট। এখন কোনো মানুষ বা কোনো ইনসিডেন্টস যখন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আলোচনায় চলে আসে, তারপরে ইন্টেলেকচুয়াল লেভেলে আলোচনা হয়, যেমন এই যে শিবলির মামা জিজ্ঞেস করতেছিলেন, এবং আমাদের আমি যেটা বলা হয়নি আর কি, যে আমার যে ডাইরেক্ট লাইন ম্যানেজার, উনি একজন আইরিশ লেডি আর কি, প্রভোস্ট আমার ইউনিভার্সিটির, আমার ডাইরেক্ট লাইন ম্যানেজার, উনি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাইছেন, কারণ হি ইজ ইন আয়ারল্যান্ড রাইট নাও, শি ইজ ইন আয়ারল্যান্ড। আমাকে মেসেজ দিয়ে পাঠাইছে, এই যে হাসিনের একটা ক্লিপ পাঠাই দিয়ে আমাকে বলছে যে এই ওকে ও, এবং এই যে এখন এই যে হাদির ইনসিডেন্টস নিয়ে আমাকে বলতেছে, যেটা নিয়ে কি এত আলোচনা হচ্ছে, হাসিনা হাদি এগুলো, দেন আমি তাকে একটু ইন ব্রিফ তাকে আমি এক্সপ্লেন করছি। তো এখন আয়ারল্যান্ডে বসা একটা মানুষ যে এখন হলিডে করতেছে, এই ইনসিডেন্স তার কাছে চলে গেছে। তার মানেটা কি, যে জিনিসগুলা এত বেশি অ্যাটেনশন ড্র করতেছে ইন্টারন্যাশনালি, এইটাই ফ্যাসিস্টদের ঘুমটাকে হারাম করে দেয়। তো হাদির ইন্টেলেকচুয়াল ডেপথ এত বেশি, এই যে কথা বলার অডিটরি স্কিল এত বেশি, এবং সবাইকে ইনক্লুসিভ করে বলার যে ক্ষমতা এত বেশি, তার জন্য ইন্টারন্যাশনালি রিচ আউট করাটা অন্যদের তুলনায় অনেক বেশি ইজি। এবং এইটাকে আসলে এই যে ফ্যাসিজম বেস যে স্ট্রাকচার, তারা শুধু হুমকি না, তারাকে দ্বিগুণ হুমকি হিসেবে দেখে, এবং তারা চায় না যে ঘরের ভিতরের গল্প বাইরে চলে যাক। এখন এটা করার জন্য তারা কি করে, তারা করে কি, যেটা আওয়ামী লীগ এটা তো খুবই এক্সপার্ট ছিল, কোনো ঘটনা ঘটে গেল, সেকেন্ড আর একটা ইনসিডেন্স হয়ে যাবে, এবং পাবলিশ সেটাতে ডাইভার্ট হয়ে যাবে। এই যে হাদির যখন হাদিকে যখন গুলি করা হইলো, আমরা দেখছি যে কোন পত্রিকা কিভাবে তাকে কাভার করছে, তাই না? এক পত্রিকা তো বলেই বসলো যে প্রার্থী গুলিবিদ্ধ। সো তার যখন সে যখন শহীদ হয়ে গেল, আমরা দেখছি পত্রিকার এক কোনাতে ছোট্ট ইনসাইডে লেখা যে সে মারা গেছে। সো বাংলাদেশের পার্সপেক্টিভে তার গুলি খাওয়াটা, বিশেষ করে এই যে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে হাদির মতো মানুষের, জনপ্রিয় মানুষের গুলি খাওয়া, তার শহীদ হয়ে যাওয়া, এই নিউজগুলো যখন কাভারেজ না পায়, এটার ইন্ডিকেশনই হচ্ছে ফ্যাসিস্ট বেসড যে স্ট্রাকচারটা, তারা আসলে চায় না যেটা ইন্টারন্যাশনালি হাইলাইটেড হয়ে যাক। তাকে যত দূর নিচের দিকে রাখা যায় তত ভালো। কিন্তু আলটিমেটলি কি হইলো, আমরা তো ফিউনারাল দিয়ে দেখলাম, সেটা শিবলি বলতেছিল, যে জানাজার এক্সাম্পল দিল, যে আমি কতটুকু জনপ্রিয়, আমার মতবাদ কতটুকু জনপ্রিয়, আমার ফিলোসফি কতটুকু ইফেক্টিভ, তুমি সেটা আমার জানাজাতে দেখবা। তো সেটা আমরা দেখছি। তো গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, ফরহাদ মাসুমের যে কোয়েশ্চেনটা ছিল, যে কতটুকু সে হুমকি। হ্যাঁ, আমি যদি এই 7টা সূচক দেখি একসাথে নিয়ে আসলে হিস্টোরিক্যাল রেফারেন্স, আমি বলবো ইয়েস, তারা তাদের কাছে হাদি হুমকি হয়ে গেছিল। এবং কেন হুমকি হয়ে গেছিল, কারণ রিজন একটাই, এই যে হাসিনা যে আইসবার্গটা রেখে গেছে, ওই আইসবার্গটা এখনো খুব অপারেশনাল। এই যে প্রতিবেশী দেশ যারা, এদের মাধ্যমেই তারা এই কাজগুলা এখনো করে যাচ্ছে। সো আমাদেরকে এই বিষয়ে আসলে মনে হয় একটু আলোকপাত করা দরকার নেক্সট, যে এই যে পোস্ট হাদি বা পোস্ট 5th অগস্ট, এই যে আমরা ফেজটা এখন যাব, এই যে একটা এক্সাম্পল আমাদেরকে করে দেখাই দিল, যে দেখো আমরা হাদিকেও মেরে ফেলতে পারি। এই পার্সপেক্টিভে আমাদের আসলে প্রবলি নেক্সট আলোকপাত করা উচিত। আমি আশা করি আমি আনসার করতে পারলাম আপনার কোয়েশ্চেনটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ ফরহাদ মাসুম, ধন্যবাদ শিবলি। আমি আসলে এই প্রশ্নটার উত্তর দিব আসলে একাডেমিক একটা পার্সপেক্টিভ থেকে, কারণ আমি অনেক বেশি রিসার্চ লেড মানুষ, এবং আমাদের একাডেমিকদের সমস্যা যেরকম বলছিল, আমরা আসলে বেরিয়ে আসতে পারি না আমাদের ফরম্যাট থেকে। তো আমার আসলে যেটা স্ট্রং এরিয়া, আমি আসলে চাই ওই স্ট্রং এরিয়ার উপর বেস করেই কথাটাকে আনসার করতে। কারণ শিবলি তো আসলে অনেক হিস্টোরিক্যাল রেফারেন্স নিয়ে আসলো, তোমার কথায় রেফারেন্স আসছে,
আমি আর ওই হিস্ট্রি রেফারেন্সে যাচ্ছি না। তা আমি যেটা করব, আমি আসলে ঠিক 7টা ইন্ডিকেটর, নিয়ামক যেটাকে বাংলায় বলে আর কি, 7টা নিয়ামক আমি এক্সপ্লেন করব আমাদের দর্শকদের জন্য, এবং সেই নিয়ামকগুলোকে এক্সপ্লেন করে বাংলাদেশের পার্সপেক্টিভে দেখানোর চেষ্টা করব যে হাদি আসলে কি হুমকি ছিল কিনা, আর যদি হুমকি হয়ে থাকে কাদের জন্য হুমকি ছিল। তো আমি আসলে ওই পার্সপেক্টিভটা নিব হচ্ছে ফ্যাসিবাদ পার্সপেক্টিভ, এবং কেন আমাদের অনেক সময় বন্ধুদের সাথে আড্ডাতে এই জিনিসটা আসে যে ফ্যাসিবাদ তো শেষ, এটা তো 5ই অগস্ট শেষ হয়ে গেছে 2024 সালে। আমিও সবসময় ডিসএগ্রি করি। আমি বলি যে হাসিনার পালিয়ে যাওয়াটা, এটা হচ্ছে মোর লাইক লস অফ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। হাসিনা ছিল আইসবার্গের একটা টিপ, যে চলে গেছে, যাকে দেখা যাচ্ছে না এখন আর। এবং শিবলি যেটা বলতেছিল যে আমরা এত সেলিব্রেট করার কোনো কারণ নাই, যে ও চলে গেছে। আসলে হাসিনা 17 বছরে যেটা করে গেছে, আসলে আওয়ামী লীগ সবসময় ধন্যবাদ পাওয়ার যোগ্য এই জন্য, কারণ তারা সবসময় ইন্টেলেকচুয়াল সাইডে তারা ন্যারেটিভ ক্রিয়েট করে এবং তারা হেভিলি ইনভেস্ট করে। এই যে মিডিয়া, তারপরে সাহিত্য। আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতেও আমি দেখলাম যে তারা লাইব্রেরিতে একটা কর্নার সেট আপ করছে, মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নার, সামথিং লাইক দ্যাট। এবং ইভেন অস্ট্রেলিয়াতে একটা ইউনিভার্সিটি তারা একটা স্ট্যাচু ইনস্টল করছিল আর কি। তারা এই লেভেলে চলে গেছিল। সো দে আর গুড অ্যাট অল দিস থিংস। সো এখন ফ্যাসিবাদ চলে গেছে, তো ফ্যাসিবাদের যে যে ডুবো যেই আইসবার্গটা, বড় অংশটা আর কি, যেটা কারণে টাইটানিকের মতো জাহাজ ডুবে গেছিল আর কি, এই ডুবো আইসবার্গটা আমরা দেখি না। এবং এখন আমি যখন ফ্যাসিবাদের কথা বলি, এখনো বলি, আমি আসলে ওদেরকেই মিন করি আর কি। আমি মিন করি না যে এখনকার যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা ফ্যাসিবাদ, বা পার্টিগুলো আছে তারা ফ্যাসিবাদ, তারা না। আসলে ফ্যাসিবাদটা হচ্ছে দ্য স্ট্রাকচার দে লেফট, যেটা আমাদেরকে দিয়ে গেছে আর কি, এবং আমরা ওইটার উপর বেস করেই কিন্তু এখন রাজনীতি করার চেষ্টা করতেছি আর কি, আনফর্চুনেটলি। ওই লাইটে আমি আসলে 7টা ইন্ডিকেটর আইডেন্টিফাই করেছি আর কি, একাডেমিক্যালি। এমন দেখবো যে হাদি কোথায় ফিট করে এবং সবগুলোতে ফিট করে কিনা, সেটা আমি এখন একটু হাইলাইট করার চেষ্টা করবো আর কি। যেমন প্রথম যে ইন্ডিকেটরটা আমরা পাই, সেটা হচ্ছে সিম্বলিক থ্রেট হয়ে যাওয়া, যেমন প্রতীক হয়ে যাওয়া। এটা কিভাবে হয়? আমার অ্যাক্টিভিটিস দিয়ে, আমার কথা দিয়ে, আমার আমার অ্যাপিয়ারেন্স দিয়ে, বিহেভিয়ার দিয়ে আমি আমি ইয়াং জেনারেশনকে অনুপ্রাণিত করি, এনকারেজ করি, জনতার কণ্ঠস্বর হয়ে যায় আর কি। তারপরে আমি ফ্যাসিস্টদের জন্য চিন্তার খোরাক হয়ে যাই, যে এমন একজন দাঁড়াতে পারে যে ফিউচারে আমাদেরকে ঝামেলায় ফেলতে পারে। তারপরে এই ধরনের মানুষ হতে না দেওয়া, যেমন হাদি টাইপের কেউ হয়ে যাওয়া, যেমন এখন ইদানিং আবার হাসনাতকেও দেখা যাচ্ছে, সেও খুব ভোকাল এই এই ভারতীয় হেজিমনির বিরুদ্ধে। তো এরকম প্রতীক হইতে না দেওয়া, যখনই কেউ প্রতীক হয়ে যায় তখনই একটা হুমকির কারণ হয়ে দাঁড়ায় এই ফ্যাসিবাদের জন্য। তো হুমকি কথাটা আসতেছে এখন। সো এটা হচ্ছে 1 নাম্বার, যে হুমকি কিভাবে হইতে পারে। তারপরে 2 নাম্বার ইন্ডিকেটর হচ্ছে নীরবতা, যে নীরবতা যে একটা সংস্কৃতি। যেমন 17 বছর আমরা কি ছিলাম? আমরা কমপ্লিটলি সাইলেন্ট ছিলাম, তাই না? আমরা চেষ্টা করেছি আমাদের বাংলাদেশে ডায়াসপোরা হওয়ার জন্য আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল যে আমরা কথা বলতে পারতাম। এবং দেশে যারা কথা বলতে পারতো না তাদের অবস্থা আমরা জানি। এবং অনেকে দেশ থেকে পালিয়ে গেছে এবং দেশে গিয়ে তারা, বাইরে গিয়ে তারা অ্যাক্টিভলি ভোকাল ছিল। কিন্তু ইন জেনারেল আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কি দেখবো, যে ফ্যাসিবাদ, ভয়, নীরবতা এগুলোর উপর দাঁড়িয়েছিল আর কি। এখন যেই লোকটা প্রকাশ্যে প্রশ্ন তুলবে বা নিষিদ্ধ বিষয়ে কথা বলবে, অস্বস্তিকর বিষয়ে কথা বলবে। নিষিদ্ধ বিষয় মানে কি? যেমন বাংলাদেশে জিয়ার সম্বন্ধে কিছু বলা যাবে না, জাতীয়তাবাদ নিয়ে কথা বলা যাবে না, এগুলো ছিল নিষিদ্ধ বিষয় বাংলাদেশে। তারপরে সবাই যেমন মেনে নিচ্ছে একটা বয়ান, ন্যারেটিভ যেটা আমরা বলি। আওয়ামী লীগ তো এটা তো ভালো ছিল, তারা ন্যারেটিভ ক্রিয়েট করতো। তারা 1971 এর কিছু ন্যারেটিভ ক্রিয়েট করলো, যেটা শিবলি বলছিল আর কি, যে বাংলাদেশের ইতিহাস শুরুই হয় 71 থেকে। যে তার আগে যে আমরা বাঙালি ছিলাম, ওই যে হাজি শরীয়তুল্লাহ ভাই যে রেফারেন্স গুলো আসছে, এটা কমপ্লিটলি মিসিং ছিল। টার্গেট কারা ছিল? ইয়াং জেনারেশন। এবং থ্যাঙ্কফুলি এই ইয়াং জেনারেশনই হাসিনাকে দেখাই দিল যে এই যে ন্যারেটিভ তারা সেট করার চেষ্টা করছে, তারা স্মার্ট এনাফ। এবং ইয়াং জেনারেশনের মতো তো আমি হাদিকেও কাউন্ট করবো, বিকজ হি ইজ ভেরি ইয়াং আমাদের বয়সের তুলনায়। তো তারা দেখাই দিল যে তারা সেটা চ্যালেঞ্জ করতে পারে। এইটা একটা হুমকি, যে 1971 এর যে ন্যারেটিভ গুলা, এবং কথায় কথায় গালি দেওয়া, এই যে রাজাকার, এইটা সেইটা, মানে কেউ কিছু বললেই তাকে তারা সেই ন্যারেটিভের মধ্যে ফেলে দেয়। জিয়া রহমান ছিলেন একজন ভিলেন, তাই না? তারপরে খালেদা জিয়াও
কেউ ভিলেন বানানো হয়েছে, তারেক রহমানকে বানানো হয়েছে, ওনাকে চান্দা তারেক নাম দিছে, সন্ত্রাসী নাম দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব ন্যারেটিভের অংশ, মেজরিটি থিংই প্রমাণ করা যায় নাই পরে। তো হাদি এই নিরাপত্তা যে সংস্কৃতি, এটাকে ভাঙার একটা ক্ষমতা তার মধ্যে ছিল, সেটা ব্রেক করার চেষ্টা করছিল এবং হি ওয়াজ সাকসেসফুল। 3 নাম্বার হচ্ছে যে রাজনৈতিক সমালোচনাটা নৈতিক ভাষায় করা, ইথিক্যাল সেন্সে করা, কোনটা মেক সেন্স করে মানুষের কাছে। যেমন আমি বলে দিলাম আর কি একটা কথা, যেমন স্বাধীনতার কথা আসলেই ইন্ডিয়াকে ধরে নিতে হবে যে ওরা এই সব, এবং ওদেরকে প্রথম সেলুট দিয়ে আমাদের স্বাধীনতার আলোচনা শুরু করতে হবে, এবং এমন কোনো কথা বলা যাবে না যেটা ওদের এগেইনস্টে যায়। তো এইটাকে তখন আর নৈতিক রাখা যাচ্ছে না, সমালোচনাটা হয়ে যাচ্ছে কি একটা ফ্রেমের মধ্যে থেকে আমরা সমালোচনা করার চেষ্টা করতেছি। এখন যখন কেউ বলে এটা শুধু ভুল না অন্যায়, ফর এক্সাম্পল খালেদা যে ওই যে অরফানেজ যে ভার্ডিকটা ছিল, যে জিয়া অরফানেজ ট্রাস্টে যে ভার্ডিকটা দেওয়া হয়েছিল, এটা শুধু ভুল ছিল না, এটা অন্যায়ও ছিল ইকুয়ালি, কিন্তু এই কথাটা তখন বলা যেত না। তারপরে কোন জিনিস আইনি হলেও সেটা নৈতিক না, এই কথাটা বলা যেত না। যেমন কাদের মোল্লার ফাঁসি, মতিয়া চৌধুরীর রাজনৈতিক সহচর ছিলেন কাদের মোল্লা, তাকে কিভাবে কসাই কাদের যে অলরেডি মরে গেছে 1971-এ, সেই কসাই কাদের ক্যারেক্টারকে ফেরত এনে ওনাকে জলজ্জন্ত ফাঁসি দিয়ে দেওয়া হইল। এটা আইনি ছিল কিন্তু এটা নৈতিক ছিল না। তারপরে রাষ্ট্র তাদের যখন বৈধতা হারায়, ফর এক্সাম্পল যেমন হাসিনা কি বলছিল, ইন্ডিয়াকে সারা জীবন যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, তাই না? তো এখানে রাষ্ট্র তাদের বৈধতা হারায় ফেলছে, কিন্তু এই কথাগুলো বলা যাবে না, এই ধরনের সমালোচনা নৈতিক সেন্সে করা যাবে না, করলেই তখন সেটা হয়ে যায় হুমকি। এবং হাদি এটাও করে দেখাইছে আমাদেরকে, হুইচ ইজ গুড। তো 3টা নিয়ে আমি বললাম, 3টাতে হাজি কিন্তু প্রুফ করে দিছে। 4 নাম্বার হচ্ছে সহিংসতা না করে প্রতিবাদ করা। এই যে এখন যেটা হচ্ছে এবার 32-এ হইলো, তারপরে এই যে প্রথম আলোতে, ডেইলি স্টারে হলো, এই যে আপনারা বলছিলেন যে মাসুম এবং শিবলি বলছিলেন যে হাদি কিন্তু এগুলোর পক্ষে ছিল না, যদিও এখন তাকে কালার করার চেষ্টা করা হচ্ছে। আমি দেখলাম যে তাকে তার এই যে এত গণ জমায়েত হইলো ফিউনারেলে, তার ইয়াতে জানাজাতে, এর তো হজম করা যাচ্ছে না। তারা এখন অলরেডি কিন্তু বয়ান নিয়ে চলে আসছে। কিছু কিছু ভিডিও আমি দেখলাম যে যেখানে সে গালি দিছিল এইটা ওইটা, তো পুরো পার্সপেক্টিভটাকে কাট করে দিয়ে ওগুলাকে তারা হাইলাইট করে দেখানোর চেষ্টা করতেছে সে সন্ত্রাসী। সো এখন প্রতিবাদটা কিরকম হচ্ছে যে আমি প্রতিবাদ করব কিন্তু সন্ত্রাস না করে করব। এখন যখন কেউ সন্ত্রাস না করে প্রতিবাদ করে তখন এটা হুমকি হয়ে যাচ্ছে। এখন আমাদের ফ্যাসিস্টরা কি করছিল, তারা জঙ্গি নাটক করার চেষ্টা করলো, কারণ জানে যে পাবলিক এটা খাবে না। আমি কাউকে ধরে নিয়ে জেলে ভরে দিলাম, আয়না ঘরে পুরে দিলাম, গুম হয়ে গেল, পাবলিক তো আসলে এগুলো অ্যাকসেপ্ট করে না। তো তারা কি করলো, তখন আমরা দেখলাম জঙ্গি নাটক করতেছে। এবং এটার জন্য আমাদের মিডিয়া তো আমরা দেখছি কারা কারা এগুলার পক্ষে সবসময় হেল্পফুল ছিল আর কি, সাপোর্টিভ ছিল। এই জঙ্গি নাটক করা, কারণ জঙ্গি নাটক দিয়ে আসলে সবকিছু প্রুফ করা ইজি হয়ে যায়। এখন এইগুলোর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে সে তখন হুমকি হয়ে যাবে। তারপরে এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ করা, লেখালেখি করা, বক্তব্য দেওয়া, তার প্রতীকী অবস্থান নেওয়া, পুরোটারই একটা ফরমেশন হচ্ছে এই যে ইনকিলাব মঞ্চ, যে সেটা বানাইলো আর হাদির যে ইনকিলাব মঞ্চ, এই পুরোটা ব্যাপারকে সে কিন্তু সাম আপ করে। তার এই যে ইনস্টিটিউশনাল যে সেট আপটা, হি ওয়াজ সো অ্যামেজিং। তার যে মেধা, যে বুঝতে পারা, ফরওয়ার্ড লুকিং, ভিশনারি, সেই পুরো সবগুলো জিনিসকে সে দেখতে পাইছে বর্তমানে থেকে, এবং সেই ধরনের একটা ইনকিলাব মঞ্চ নামের একটা ইনস্টিটিউশনাল সেটআপ সে নিয়ে আসছে জাস্ট এইগুলোর বিরুদ্ধে কাজ করার জন্য। সো এটা একটা হুমকি, যখন কেউ প্রতিবাদ করে উইদাউট ভায়োলেন্স, তখন এটা ফ্যাসিস্টের জন্য আসলে কোনো ভালো নিউজ না আর কি। তো এটাও সে করে দেখাইছে। 5 নাম্বার নিয়ামকটা হচ্ছে দেশদ্রোহী আর রাষ্ট্রবিরোধী আখ্যা পাওয়া। এটা তো খুবই কমন ছিল আমাদের 17 বছর আগে, যেমন কিছু বললেই, একটু কথার বাইরে গেলেই দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী, আইএসআই এর এজেন্ট, ষড়যন্ত্রকারী, রাজাকার। এখন তো দেখলাম যে মানে জিনিসটা লিঙ্গার হইতে হইতে, যেটা বললাম যে আম, যে 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 ফ্যাসিজমের যে আইসবার্গটা, ডুবো অংশটা, তারা অলরেডি কিন্তু 36 জুলাই নিয়ে কিন্তু অলরেডি কিন্তু উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করে দিছে। এবং আমাদের বড় পার্টির একজন বড় নেতাও কিন্তু তাদেরকে ষড়যন্ত্রকারী বলে টকশোতে উনি অলরেডি গালিগালাজ করছেন। সো এটা এখন ওই লেভেলে চলে গেছে, কারণ আল্লাহ জানে ইলেকশনের পর এটা কোথায় যাবে আর কি। তো এই যে দেশ বিরোধী আখ্যা দেওয়া, রাষ্ট্রবিরোধী আখ্যা দেওয়া, এটা ইন্ডিয়াতে কিন্তু এখন হচ্ছে। এই যে মোদির যে পার্টি, তারা কিন্তু তাই করে, কেউ কিছু বললে তারা রাষ্ট্রবিরোধী। তো এই জিনিসটা হয় যখন কেউ এটাকে ব্রেক করার চেষ্টা করে এবং রিন্যারেট করার চেষ্টা করে। এই যে 1971, তার আগে, তারপরে
এই যে 72 থেকে 75 তো বাংলাদেশ থেকে পুরো গায়েব হয়ে গেছে, বাংলাদেশের ইতিহাসে 72 থেকে 75 কোনো এপিসোডই নেই। সো 72 তারপর থেকে আবার ইতিহাস 75 পর থেকে ইতিহাস শুরু হয়। তো এই ন্যারেটিভটা কেউ কখনো ব্রেক করে নাই, যে এখন ব্রেক হচ্ছে। আমরা টক শোতে দেখতে পাচ্ছি এই যে শাহরিয়ার কবির, উনি এই যে উনি একজন আছেন ব্যারিস্টার, তারপর রাজ্জাক সাহেব আছেন, ওনারা ফুয়াদ, এরা ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভে কথাবার্তা বলেন, এটাকে ব্রেক করার চেষ্টা করতেছেন। এটাই আমাদের পাওয়া আর কি। কিন্তু সমস্যা হচ্ছে ফ্যাসিজমে তারা এই জিনিসটা হতে দেয় না, এটা তাদের জন্য খুবই রিস্কি। সো হাদির মধ্যে এই গুণটাও ছিল যে সে এত সুন্দর করে, এত চমৎকার ভাবে, সে তো বিতার্কিকও ছিল, আমরা জানি, খুবই নলেজেবল ছেলে ছিল। ওই দিন দেখলাম সে বাংলা সিনেমা নিয়ে কথা বলছে। তো আমি ধারণা করতাম সে খুবই রিলিজিয়াস ফ্যামিলির ছেলে, সে খুবই ইসলামিক মাইন্ডেড ছেলে। পরে দেখলাম যে সে বাংলা সিনেমাও সে জানে, এবং এই যে কলকাতায় কোন সিনেমা হচ্ছে, বাংলাদেশে কোন সিনেমা হচ্ছে, বাংলা সিনেমার ইতিহাস দেখলাম সে কোন এক টক শোতে বসে ব্যাখ্যা করতেছে। আই ওয়াজ সারপ্রাইজড। এই যে সে ন্যারেটিভ ব্রেক করার চেষ্টা করতেছে, যে দেশ না, আমি কথা বললে দেশবিরোধিতা না, আমি কথা বলে রাষ্ট্রবিরোধিতা না, এইটাও সে ব্রেক করার চেষ্টা করছে। এই ধরনের সমালোচনাও আসলে ফ্যাসিস্টরা ভয় পায়, এবং এটাও সে ব্রেক করে দেখানোর চেষ্টা করছে। তারপরে 6 নাম্বার নিয়ামকটা হচ্ছে কোনো একটা জিনিসকে সেপারেট না করে, মানে বিচ্ছিন্ন না করে, ওটার ভিতরে রেখেই এটাকে একটা এক্সাম্পল সেট করা। আমি একটু জিনিসটা ক্লিয়ারলি বলি। যেমন আমি কাউকে মারলাম, বাংলা একটা কথা আছে না যে ঝিকে মেরে বুকে শিখানো। তো একজনকে মেরে অন্যদের শিক্ষা দেওয়া, তারপরে পানিশমেন্টটাকে মানুষের জন্য ভিজিবল করে দেওয়া, দেখানো যে দেখো দেখো কি হয়। এখন এই যে শিবলি যেটা বলছিল, এক্সপ্লেন করছিল যে হাদি কেন টার্গেট, কারণ এই মুহূর্তে একটা প্যাকেজ ছিল হাদি, এবং তাকে হিট করা মানে হচ্ছে সবার জন্য একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়া, দেখো হাদির মতো একটা ছেলেকে যদি আমরা মারতে পারি, টার্গেট করতে পারি, এবং সেটা করে হজম করে ফেলতে পারি, তোমাদের কোনো মুরুদ নাই কিছু করার। এর থেকে ভালো এক্সাম্পল তার হইতে পারে না। এই যে এটাকেই আমি বলছিলাম যে বিচ্ছিন্ন না করে একটা উদাহরণ বানানো, একজনকে পিক করা, করে দেখায় দেওয়া। আপনারা, আমি শিওর আপনাদের মনে আছে এরকম একটা ঘটনা, যখন সিরাজউদ্দৌলাকে 2000 মানুষের সামনে কলার ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিল, এই কত 20-25 জন ইংরেজ সৈনিক, সবাই তখন দাঁড়া দাঁড়া দেখতেছিল। ব্যাপারটা ছিল এরকম, কেউ যদি একটা করে পাথর নিত, ইংরেজরা তখন পালায় বাঁচত। তো ওইটা ছিল একটা উদাহরণ, সে তাকে টেনে টেনে নিয়ে গিয়ে দেখলো যে পাবলিক রিয়াক্ট করে না, এবং তারপর তারা জানে যে এটা সম্ভব। এই যে হাদিকে আজকে মারা হইলো, শহীদ করা হইলো, এই যে এখন যে পোস্ট যে ফেজটা চলবে, এইটা হচ্ছে সেই ক্রুশিয়াল টাইমটা, যে তারা দেখবে রিয়াকশনটা আসলে কোন লেভেলে আসতেছে। যদি রিয়াকশনটা সেই লেভেলে না আসে, এরকম হাদি ইনসিডেন্ট আরো রিপিট হবে। নেক্সট টাইম হয়তো হাসনাত পড়ে যাবে এগুলোর মধ্যে, এবং অন্যান্যরা পড়ে যাবে। তো এটা এখন আমাদের দেখার বিষয় নেক্সট আর কি। সো এটা হচ্ছে আরেকটা 6 নাম্বার নিয়ামক, যে বিচ্ছিন্ন না করে কাউকে টার্গেট করে অন্যদের জন্য এক্সাম্পল সেট করে দেওয়া। এটা ছিল নাম্বার 6। নাম্বার 7 হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন। এই যে বাশার আল আসাদ এবং অন্যান্য যত আমরা এক্সাম্পল আমাদের রিসেন্ট ইতিহাস আমরা জানি, ইন্টারন্যাশনাল অ্যাটেনশনটা অনেক ইম্পর্টেন্ট। এখন কোন মানুষ বা কোন ইনসিডেন্টস যখন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আলোচনায় চলে আসে, তারপরে ইন্টেলেকচুয়াল লেভেলে আলোচনা হয়, যেমন এই যে শিবলির মামা জিজ্ঞেস করতেছিলেন, এবং আমাদের, আমি যেটা বলা হয়নি আর কি, যে আমার যে ডাইরেক্ট লাইন ম্যানেজার, উনি একজন আইরিশ লেডি আর কি, প্রভোস্ট আমার ইউনিভার্সিটির, আমার ডাইরেক্ট লাইন ম্যানেজার, উনি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাইছেন, কারণ হি ইজ ইন আয়ারল্যান্ড রাইট নাও, শি ইজ ইন আয়ারল্যান্ড। আমাকে মেসেজ দিয়ে পাঠাইছে, এই যে হাসিনের একটা ক্লিপ পাঠাই দিয়ে আমাকে বলছে যে এই ওকে ও, এবং এই যে এখন এই যে হাদির ইনসিডেন্টস নিয়ে আমাকে বলতেছে, যেটা নিয়ে কি এত আলোচনা হচ্ছে, হাসিনা হাদি এগুলো। দেন আমি তাকে একটু ইন ব্রিফ তাকে আমি এক্সপ্লেন করছি। তো এখন আয়ারল্যান্ডে বসা একটা মানুষ যে এখন হলিডে করতেছে, এই ইনসিডেন্স তার কাছে চলে গেছে। তার মানেটা কি, যে জিনিসগুলা এত বেশি অ্যাটেনশন ড্র করতেছে ইন্টারন্যাশনালি, এইটাই ফ্যাসিস্টদের ঘুমটাকে হারাম করে দেয়। তো হাদির ইন্টেলেকচুয়াল ডেপথ এত বেশি, এই যে কথা বলার অডিটরি স্কিল এত বেশি, এবং সবাইকে ইনক্লুসিভ করে বলার যে ক্ষমতা এত বেশি, তার জন্য ইন্টারন্যাশনালি রিচ আউট করাটা অন্যদের তুলনায় অনেক বেশি ইজি। এবং এইটাকে আসলে এই যে ফ্যাসিজম বেস যে স্ট্রাকচার, তারা শুধু হুমকি না, তারাকে দ্বিগুণ হুমকি হিসেবে দেখে, এবং তারা চায় না যে ঘরের ভিতরের গল্প বাইরে চলে যাক। এখন এটা করার জন্য তারা কি করে, তারা করে কি, যেটা আওয়ামী লীগ এটা তো খুবই এক্সপার্ট ছিল, কোনো ঘটনা ঘটে গেল, সেকেন্ড আর একটা ইনসিডেন্স হয়ে যাবে, এবং পাবলিক সেটাতে ডাইভার্ট হয়ে যাবে। এই যে হাদির যখন হাদিকে যখন গুলি করা হইলো,
আমরা দেখছি যে কোন পত্রিকা কিভাবে তাকে কাভার করছে, তাই না? এক পত্রিকা তো বলেই বসলো যে প্রার্থী গুলিবিদ্ধ। সো সে যখন শহীদ হয়ে গেল, আমরা দেখছি পত্রিকার এক কোনাতে ছোট্ট ইনসাইডে লেখা যে সে মারা গেছে। সো বাংলাদেশের পার্সপেক্টিভে তার গুলি খাওয়াটা, বিশেষ করে এই যে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে হাদির মতো মানুষের, জনপ্রিয় মানুষের গুলি খাওয়া, তার শহীদ হয়ে যাওয়া, এই নিউজগুলো যখন কাভারেজ না পায়, এটার ইন্ডিকেশনই হচ্ছে ফ্যাসিস্ট বেসড যে স্ট্রাকচারটা তারা আসলে চায় না যেটা ইন্টারন্যাশনালি হাইলাইটেড হয়ে যাক। তাকে যত দূর নিচের দিকে রাখা যায় তত ভালো। কিন্তু আলটিমেটলি কি হইলো? আমরা তো ফিউনারাল দিয়ে দেখলাম, সেটা শিবলি বলতেছিল যে জানাজার এক্সাম্পল দিল যে আমি কতটুকু জনপ্রিয়, আমার মতবাদ কতটুকু জনপ্রিয়, আমার ফিলোসফি কতটুকু ইফেক্টিভ, তুমি সেটা আমার জানাজাতে দেখবা। তো সেটা আমরা দেখছি। তো গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, ফরহাদ মাসুমের যে কোয়েশ্চেনটা ছিল যে কতটুকু সে হুমকি। হ্যাঁ, আমি যদি এই 7টা সূচক দেখি একসাথে নিয়ে আসলে হিস্টোরিক্যাল রেফারেন্স আমি বলবো ইয়েস, তাদের কাছে হাদি হুমকি হয়ে গেছিল। এবং কেন হুমকি হয়ে গেছিল? কারণ রিজন একটাই, এই যে হাসিনা যে আইসবার্গটা রেখে গেছে, ওই আইসবার্গটা এখনো খুব অপারেশনাল। এই যে প্রতিবেশী দেশ যারা, এদের মাধ্যমেই তারা এই কাজগুলা এখনো করে যাচ্ছে। সো আমাদেরকে এই বিষয়ে আসলে মনে হয় একটু আলোকপাত করা দরকার নেক্সট, যে এই যে পোস্ট হাদি বা পোস্ট 5th অগস্ট, এই যে আমরা ফেজটা এখন যাব, এই যে একটা এক্সাম্পল আমাদেরকে করে দেখাই দিল যে দেখো আমরা হাদিকেও মেরে ফেলতে পারি। এই পার্সপেক্টিভে আমাদের আসলে প্রবাবলি নেক্সট আলোকপাত করা উচিত। আমি আশা করি আমি আনসার করতে পারলাম আপনার কোয়েশ্চেনটা।